সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আমাদের আজকের অনুষ্ঠানে, আমাদের সিনেমা। আমাদের আজকের অতিথি জিনিয়ারুনা, আবৃত্তিকার, অভিনয় শিল্পী। আমরা তার কাছে জানব বাংলা চলচ্চিত্রের, আমি বলবো অ্যাকশন হিরো জসিম বিষয়ে। আপা, এসে আজকে খুব ভালো লাগছে। আর তার উপর হচ্ছে নায়ক জসিম, তিনি আমাদের চলচ্চিত্র শিল্পের একজন অন্যতম নায়ক। নেগেটিভ চরিত্র, পজিটিভ চরিত্র, হিরো চরিত্র, সব চরিত্রেই একজন টাপুটে অভিনেতা বলা যায়, এবং বহু ব্যবসা সফল ছবির নায়ক। তো জসিম সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে তিনি আসলে শুরু করেন ক্যারিয়ার ভিলেন হিসেবে। এবং সেই ভিলেন অভিনয় করতে করতে কেন জানি তিনি প্রতিবাদী কণ্ঠ, যেমন তার উচ্চকিত অভিনয়, এগুলো মনে হতো একদম ন্যাচারাল। মানে তিনি যে অভিনয় করছেন এমন কিছু মনে হতো না, তাকে মানে জনতার একজন নায়ক মনে হতো। এবং যখন তিনি গুন্ডা চরিত্রে করতেন তখনও তাকে সবাই খুব ঘৃণা করত। বলা যায় যে দোস্ত দুশ্মন যে চলচ্চিত্রটির কথা, সেটিতে তিনি কিন্তু একদম সেই গব্বর সিং চরিত্রে যেরকম অভিনয় করেছেন, খোদ গব্বর সিং আমজাদ সাহেব তিনি কিন্তু বলেছিলেন যে জসিম চমৎকার অভিনয় করেছেন, অনেক ভালো অভিনয় করেছেন। এবং এটা আমাদের একটা কি বলবো, আমাদের চলচ্চিত্র শিল্পকে একটি নতুন মাত্রা দিয়েছে। কারণ ভারতে যারা অভিনয় করেন বড় বড় শিল্পী, তারা তো অনেক অনেক চর্চার মাধ্যমে অনেক ভাবে অনুশীলন করে তারা এক একটি চরিত্র করেন। আমাদের দেশেও তেমনই হয়, কিন্তু যেহেতু তারা অনেক বড় দেশ, তো সেখানের একজন গুণী শিল্পী যখন জসিমের প্রশংসা করেন তখন আমাদেরও গর্ব হয়। মানে এই প্রশংসাটা মনে শুধুমাত্র বলার জন্য বলা না, আসলেই যদি আমরা পাশাপাশি দেখি আমজাদ সাহেবের অভিনয় এবং জসিমের অভিনয়, মনে হয় যে আসলে জসিম ভালো করেছে, আসলেই কিন্তু জসিম ভালো করেছে অনেক। এবং জসিমকে আমি অন্য একটা কারণে আপা তাকে শ্রদ্ধা করি, স্যালুট জানাই। জসিম আমাদের স্বাধীনতা যুদ্ধের একজন মুক্তিযোদ্ধা। তো এই মুক্তিযোদ্ধার সম্মানটা আলাদা, অবশ্যই আলাদা। এবং সেই মুক্তিযোদ্ধা আবার যখন চলচ্চিত্রে যুদ্ধ চালায়, এই যুদ্ধ শ্রেণী বৈষম্যের যুদ্ধ, এবং জসিমের সব সিনেমাতেই উনি একটা তৃণমূল মানুষের চরিত্রে পোর্ট্রেট করেন, বিশেষত যখন উনি নায়ক হয়েছেন সেই সময়টায়, এবং সেটাকে মানে প্রতিবাদটা জানান। এইটা মনে হয় যে যেই নায়ক আমাদের ফিল্মে এসছেন সেই নায়ক আসলে মুক্তিযোদ্ধাই, আমাদের সবসময় জন্য মুক্তিযোদ্ধা। মানে তিনি আপাতমস্তক একজন শিল্পী এবং সাথে আমাদের বীর মুক্তিযোদ্ধা। তো যখন একজন বীর মুক্তিযোদ্ধা অভিনয় শিল্পী হন, তিনি কিন্তু কিছু জিনিস তৈরি হয়ে আসেন, যেমন দেশাত্মবোধ, নিপীড়িত জনতার প্রতিনিধি, তৃণমূল মানুষের কণ্ঠস্বর, সেইটাই কিন্তু জসিমের মধ্যে অনুরণন দেখি। এবং জসিম হয়ে ওঠেন গণমানুষের প্রতিনিধি। এবং তিনি যখন এই দূষণ, শোষণ, বঞ্চনার বিরুদ্ধে কথা বলেন, তখন সবাই অঝরে কাঁদতে থাকে, তালি পড়ে যায় তার এক একটি সংলাপে। সেটা একটা অভূতপূর্ব দৃশ্য এবং আমাদের চলচ্চিত্র শিল্পে আমরা বলবো যে চমৎকার একটি অনুভব যে জসিম, এবং তিনি নিজেকে ভেঙে গড়েছেন, যে এই যে ভিলেন হয়েছেন, ভিলেন থেকে আবার কিভাবে টার্নিং করে তিনি নায়ক হয়ে গেলেন। তো তার এই নায়ক হওয়ার পেছনে আসলে আমাদের অভিনেত্রী বিউটি কুইন শাবানার অনেক অবদান রয়েছে। কারণ শাবানা তখন দাপুটে একজন অভিনেত্রী এবং তিনি নিজেই প্রযোজক, তার হাজবেন্ড প্রযোজক। তখন তিনি জসিমকে সুযোগ দিলেন এবং
তিনিও কিছুটা চিন্তায় ছিলেন যে জসিম পারবেন কিনা, এবং তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে যখন জসিম ভিলেন হিসেবে একটা চলচ্চিত্রে তার সাথে অভিনয় করতে আসেন, তখন ছিল একদম মাঘ মাসের শীত। তখন জসিম তাকে হঠাৎ করে এসে দেখলেন যে একটা লোক তাকে তুলে ফেললো, শাবানাকে তুলে ফেললেন এবং দৌড়াতে শুরু করলেন। এবং পরে যখন কাট হলো, তারপরে দেখলেন জসিম প্রচণ্ড ঘামছেন। তো জসিমকে জিজ্ঞাসা করেছিলেন শাবানা যে আপনি সেদিন ঘামছিলেন কেন? তো বললো যে আমি শীতে ঘামিনি, আমি আসলে আপনার বিপরীতে অভিনয় করব শাবানা ম্যাডাম। এবং তাকে কিন্তু শাবানা ম্যাডাম বলেই তিনি সামনে পেছনে সম্বোধন করতেন, অত্যন্ত শ্রদ্ধা করতেন। তো বললেন যে আপনার সাথে আমি অভিনয় করব, সেটা আমার জন্য অত্যন্ত টেনশনের ছিল, উদ্বেগের ছিল। আমি সারা রাত এটা নিয়ে ভেবেছি যে কিভাবে, আমাকে আগের দিন বলেছে, আমি কিভাবে পারবো। তো আমি মানে ওটা পারার জন্যই আমি মানে টেনশনে ঘামছিলাম। এবং তিনি উতরে গিয়েছিলেন, এবং শাবানা বলেছিলেন, ভেবেছিলেন যে এই ছবিতে যদি, পরবর্তী আরেকটি ছবিতে যে তিনি যদি নায়ক চরিত্রে তাকে দর্শক পছন্দ করে, তাহলে কিন্তু তিনি নায়কই হয়ে যাবেন। তো দেখা যাচ্ছে যে সেটাই আসলে জসিম প্রমাণ করেছিলেন। জসিমের ক্যারিয়ার শুরু হয়েছিল সম্ভবত দেবর চলচ্চিত্রের মাধ্যমে। তো এরপরে কিন্তু উনি জেমস গ্রুপ বলে একটা গ্রুপ করেছিলেন, ফাইটিং গ্রুপ। জসিম কিন্তু বাংলা সিনেমায় ফাইটের আমদানিকারক, আমি বলবো আমদানিকারক, এবং উনি এটার করেছেন, প্রয়োগও করেছেন। এবং সেটা রংবাজ সিনেমায় প্রথম শুরু হয়েছিল, রংবাজ সিনেমায় জহিরুল হকের সিনেমা। সেই জহিরুল হক কিন্তু জসিমকে আবার এই উনি সারেন্ডার সিনেমায় থেকে নায়ক আমরা দেখি, মানে দুই জায়গায় জসিম কিন্তু হিট পুরো। তো এই জসিমকে যেখানেই ব্যবহার করা গেছে, সেই ভিলেনেও উনি হিট। উনি যখন শাবানার ভাই চরিত্রে অভিনয় করেছেন তখনও হিট, উনি যখন শাবানার হাজব্যান্ড অথবা প্রেমিক চরিত্রে অভিনয় করেছেন তখনও হিট। মানে জসিম সব জায়গায় হিট। মানে একজন লোক সেই যে মানে এমন একটা একটু স্বাস্থ্য ভালো, যাকে নায়কোচিত মনে হয় না আপাতত, উনি ওনার অভিনয়ের মাধ্যমে উনি কিন্তু উঠতে গেছে সব জায়গায়। জসিমের অভিনয় কিন্তু প্যারালালি যদি আমরা ওই সময়টা দেখি, যে যদি ফারুকের কথা বলি, যদি আলমগীরের কথা বলি, যদি রাজ্জাকের কথা বলি, ওনাদের মধ্যে কিন্তু একটু মানে কি বলবো, একটু সফটনেস, ওনাদের অ্যাক্টিং প্যাটার্নের সফটনেসটা খুব প্রচণ্ড রকম। জসিমে কিন্তু সেটার এগ্রেসিভনেস এবং ওনার যে কথা বলার প্যাটার্ন, মনে হচ্ছে যে উনি খুব তেজি একটা ভাবে সংলাপ বলছেন, এটাই ওনার অ্যাক্টিং প্যাটার্ন। এবং ওই যে বললাম যে উনি মুক্তিযোদ্ধা, এবং সব জায়গায় ওনার যুদ্ধটা কিন্তু করতে হয়েছে, এই যে যুদ্ধটা ওনার রক্তে রক্তে মিশেছিল। একদমই ঠিক ঠিক কথা সেটা। এবং তিনি কিন্তু ওই যে নায়কোচিত যে গ্ল্যামার থেকে বের হয়ে এসেছিলেন, একদম একজন দৃঢ়চেতা অভিনেতা হিসাবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, নিজেই নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন বারবার অন্য আঙ্গিকে, কখনো ভাই, কখনো বন্ধু, কখনো প্রতিবাদী কণ্ঠস্বর, কখনো কি বলবো, সুন্দরী সিনেমাতে ববিতার বাবা ছিলেন লাঠিয়াল, বাবা চরিত্রে উনি করেছেন, বাবা চরিত্রে অভিনয় করেছেন, এবং তাকে মনে হয়েছে তখন তিনি ববিতার বাবা। আমি চড়তে পারবো না, তোমার বাবা, তোমার কাছে নাকি টাকা পায়, দেয় না কেন? আমি তো আসলে এটা মানে একজন বড় মাপের অভিনেতারই সম্ভব, যে তিনি নিজেকে ভেঙে গড়ে নতুন নতুন মাত্রায় আমাদের সামনে মেলে ধরেন। তার অনেক অনেক ব্যবসা সফল সিনেমা আছে, যেটা তিনি ভিলেন হিসেবেও সফল, তিনি নায়ক হিসেবেও সফল, এবং পার্শ্ব চরিত্রেও সফল। এবং তিনি যখন একটি সংলাপ বলতেন, তখন কিন্তু তিনি ভাবতেন না যে তাকে কেমন দেখা যাবে। হ্যাঁ, তার সংলাপ ওরকম করে চর্চিত নয়, ওরকম অনুকরণ করে নয়, যে একটু
হেয়ার স্টাইলটা এরকম করে উত্তম কুমারের মতো করে অনেকেই হয়তো সেখানে দেখতেন যে নিজেদেরকে কিভাবে সুন্দর লাগে, নিজেদেরকে কিভাবে আরো আকর্ষণীয় করা যায়, কিন্তু জসিম কিন্তু ন্যাচারাল, মানে ক্যারেক্টারের জন্য উনি করতেন আসলে, হ্যাঁ, ক্যারেক্টার যেটা যেরকম- ডিমান্ড করছে সেরকমই করতেন উনি। সেরকমই করতেন এবং তাকে একদম সে মাটির শিল্পী মনে হতো, জাত শিল্পী যাকে বলে, যে মনেই হতো না যে তিনি অ্যাক্টিং করছেন। তার চোখ দিয়ে পানি পড়ছে, তার ঠোঁট কাঁপছে, তার অন্যরকম একটা সেটা আমরা মনে হয় যে ন্যাচারালি যখন আমরা দেখি কাউকে দুঃখ পেতে বা রেগে যেতে, সেরকমই একটা মানুষ মনে হতো জসিমকে। তো এই জসিমের কিন্তু এই টার্নটা করেছিলেন হচ্ছে সবুজ সবুজ সাথী সিনেমা থেকে, ওইখানে এসে কিন্তু উনি ভিলেন থেকে নায়কের দিকে চলে গেলেন। উনি ওইখানে অভিনয় করলেন, এরপরে আর ওনাকে ভিলেনে ফিরে যেতে হয়নি, পরবর্তী জীবনটা উনি কাটিয়ে দিয়েছেন নায়ক হিসাবে। আমরা জসিমকে কিন্তু যখনই স্মরণ করি তখন ভিলেনটা ভুলে যাই, আমরা জসিমকে কিন্তু স্মরণ করি নায়ক হিসাবে। তো জসিম আমাদের নায়ক এই অর্থে বললাম যে জসিম তৃণমূল মানুষের নায়ক, জসিম শ্রমজীবী মানুষের নায়ক, যার ফলে জসিমের সিনেমা ঢাকা শহরে কিন্তু অত বেশি চলতো না, চলতো মফস্বল শহরগুলোতে, এবং জসিমের সিনেমা মানে রমরমা ব্যবসা এই সময়। তুই আমার ভাইকে হাত তুলেছিস, আমার বাপ বলে গালি দিয়েছিস, আমি গুরু করে দেবো। কি করছিস তুই? ভাইয়া একদম। এবং সেই জসিমের স্মরণে আমাদের এফডিসিতে একটা ফ্লোরের নামকরণ করা হয়েছে। উনি অতি অল্প সময়ে প্রয়াত হয়েছেন, এই 48-50 বছর বয়সটা খুব বেশি বয়স না, কিন্তু উনি যখন তুঙ্গে, জনপ্রিয়তা তুঙ্গে, তখন উনি চলে গেছেন আমাদের ছেড়ে। এটা আমাদের জন্য একটা অপূরণীয় ক্ষতি। জসিমের তিনটা ছেলের কেউই আসলে ফিল্মের লাইনে আসেনি, সবাই গানের সাথে জড়িত। সঙ্গীত শিল্পী, সম্প্রতি মিউজিশিয়ান। সম্প্রতি একজন প্রয়াত হয়েছেন জসিম ছেলে, বড়জন। জসিম এই মানে ওনার যে পারিবারিক জীবন সেটার মধ্যেও ফিল্ম। উনি প্রথম বিয়ে করেছিলেন সুচরিতাকে, পরবর্তীতে বিয়ে করেছেন নাসরিনকে, দুজনে কিন্তু ফিল্মের মানুষ। ভালোবাসা জানি না, প্রেমের ছোঁয়া পেতে নারীর সাথে হতে মনে কত বাসনা, তুমি তো আমি তোমার কে বলো না। সবাই তো ভালোবাসা যায়, কেউ পায় কেউ বা হারায়, তাতে প্রেমিকের কি আসে যায়। সবাই তো ভালোবাসা যায়, কতদিন কত সাধনায় তারে একদিন কাছে পাওয়া যায়। সবাই তো ভালোবাসা চায়। ভালোবাসা চায়, কেউ পায় কেউ বা হারায়, তাতে প্রেমিকের কি আসে যায়। কুমার শানুর কণ্ঠে এবং বাপি লাহিড়ীর সুরে একটা গান আছে, সেই গানটাও বেশ জনপ্রিয় জসিমের। এই জীবন কেন এত রং বদলায়, কেন এত রং বদলায়, কখনো কালো মেঘ, কখনো ঝরবে। সত্যি এই গানটি অনেক জনপ্রিয়, আশা করি আপনারা শুনেছেন। হ্যাঁ, আরেকটি গানের কথা শুনতে চাই। এই যে মানুষ তো খেলনা নয়, এই গানটা। হ্যাঁ, মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, হাসবে গানে যুদ্ধ করবে, এটাই তো তার পরিচয়। একদম জসিমের জীবনের সাথে এই গানটার অঙ্গাঙ্গী হবে। কথাগুলো দেখেন, মানুষ তো খেলনা নয়, হাসবে খেলবে যুদ্ধ করবে, এটাই তার পরিচয়। জসিমও তার মানে তার বক্তব্যের মাধ্যমে, তার সংলাপের মাধ্যমে, তার চলচ্চিত্রের মাধ্যমে কিন্তু যুদ্ধ করে গেছেন। যে জসিম অভিনেতা ছিলেন, সেই জসিম প্রযোজক ছিলেন, সেই জসিম নিজে পরিচালনা করেছেন, সেই জসিম ভিলেন ছিলেন, নায়ক ছিলেন। মানে জসিম আদ্যপান্ত একজন, আমি বলবো যে মানে শুরু থেকে শেষ পর্যন্ত উনি ফিল্মের মানুষ, চলচ্চিত্রের মানুষ, আমাদের মানুষ। আমাদের মানুষকে আমরা স্মরণ করছি। তার অপূরণীয় ক্ষতি, তার চলে যাওয়া আমাদের জন্য, ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক ক্ষতি হয়েছিল। তারপরেও তার যে দান, সেই দানকে আমরা স্মরণাক্ষরে লিখে রাখবো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আপা। ধন্যবাদ।
মুসলিম পূর্ণিমা সেনগুপ্তের মেয়ে। তো এই নানানভাবেই জসিম আসলে ফিল্ম, আমাদের স্ট্রাগল, আমাদের যে শ্রমজীবী মানুষ, আমাদের মুক্তিযুদ্ধ সব কিছুর সাথেই জসিম অঙ্গাঙ্গি হয়ে জড়িত। জসিম আসলে আমাদের মানুষ, এই কারণেই বললাম জসিম আমাদের মানুষ। একদম সত্যি কথা, জসিম আমাদের মানুষ, নিপীড়িত জনতার প্রতিনিধি, এবং তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তাকে লাল সালাম জানাই।